আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর টিভির বিশেষ স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান হেলথ ফর অল দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের সংখ্যা বেড়ে গেছে এবং অনেক মানুষ প্রতিনিয়ত আহত হচ্ছেন বা অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে অন্যতম একটি অংশ জুড়ে রয়েছে হৃদরোগ। এভাবে বলা যেতে পারে যে প্রতিদিন ৩ জন মানুষের ১ জন মানুষ মৃত্যুবরণ করছেন হয়তোবা হার্ট অ্যাটাকজনিত কারণে। কাজেই এই বাক্যটির ভয়াবহতা আমরা সহজেই অনুমান করতে পারি। সারা বিশ্বব্যাপী যেহেতু হৃদরোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, কাজেই এই বিষয়ে জনসচেতনতা তৈরি করা আমাদের কর্তব্য। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর বিমল সাজের, ভারতের প্রখ্যাত হৃদরোগ এবং লাইফস্টাইল বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। জি, আমরা প্রথমে একটু হৃদরোগ সম্পর্কে জানতে চাইব, হৃদরোগের ভয়াবহতা সম্পর্কে জানতে চাইব। আমি প্রথমে কিছুটা বলেছি, আপনি যদি একটু ডিটেল করেন। দেখুন, হৃদরোগ এখন ওয়ার্ল্ডের সব থেকে নম্বর 1 অসুখ। 30% অফ দ্য পপুলেশন অফ ডেথ ইজ বিকজ অফ হার্ট, যেরকম আপনি বলেছেন। এটাতে হয় কি, হার্টের 3টে টিউব আছে। হার্ট পুরো বডিকে ব্লাড দেয়। হার্ট নিজের জন্য 3টে টিউব নেয়, যেগুলোকে বলা হয় করোনারি আর্টারি। সেখান থেকে হার্ট ব্লাড পায়। তার ভেতরে চর্বি জমে যাচ্ছে, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড জমে যাচ্ছে, আর এর কারণে হার্টের ব্লাড সাপ্লাইটা ধীরে ধীরে কমে আসছে। এই ব্লকেজ যখন বাড়তে থাকে, অনেক বছর লাগে, 30-40 বছর লাগতো, আজকাল কম বয়সেও হয়ে যাচ্ছে। কিন্তু ব্লকেজ বাড়তে বাড়তে যখন 70%-এর বেশি ব্লকেজ হবে, তখন ওটাকে হৃদরোগ বলা হবে। তখন একটা কষ্ট হয়, যেটাকে বলি অ্যানজাইনা। আর যদি এই ব্লকেজটা বাড়তে থাকে অনবরত, তাহলে ব্লকেজের ওপরে একটা পর্দা থাকে, সেটাকে বলে ইন্টিমা, সেটা বাস্ট করে যায়। আর বাস্ট করলেই ওখান থেকে একটা ক্লট হয়ে যায়। আর ক্লট হওয়ার সঙ্গে সঙ্গে টিউবটা 100 ব্লকেজ হয়ে যায়। তাহলে হৃদরোগ দুরকমভাবে আমাদের কাছে আসে। এক, অ্যানজাইনা নিয়ে, যখন পেশেন্ট বলে আমি হাঁটতে গেলে বা স্পিড নিলে আমার বুকে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয়, এটাকে বলা হয় অ্যানজাইনা। তার মানে 70-80%-এর বেশি ব্লকেজ। আর একটা হলো হার্ট অ্যাটাক, যখন 100% ব্লকেজ হয়ে গেল। তো এই দুটো অসুখকেই আমরা হৃদরোগের ক্যাটাগরিতে নিই। হৃদরোগের ক্যাটাগরিতে মূলত যে দু ধরনের অসুখের কথা আপনি বললেন, আমরা একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। হার্ট অ্যাটাক এই শব্দটি ভয়ানক এবং সকলেই আমরা ভয় পাই। হার্ট অ্যাটাক করলে তখন কি করতে হবে, বা হার্ট অ্যাটাক কীভাবে প্রতিরোধ করা যাবে, বা মানুষ কীভাবে আসলে বা কারা আসলে ঝুঁকিতে রয়েছেন, এই বিষয়গুলো আসলে সামনে চলে আসে। কখন হার্ট অ্যাটাক একজন মানুষ করছেন সেই লক্ষণগুলো প্রকাশ পায়, অর্থাৎ লক্ষণ আমরা কিভাবে বুঝবো? দেখুন, আমাদের হার্টের যেটা ব্লাড সাপ্লাই দরকার, 100 সাপ্লাই হয়েছে, আমাদের হার্টের দরকার 10%, 20% আর 30%। 3 রকম দরকার। কেন? যখন কেউ বসে আছে, দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, তাহলে ওর দরকার খুব কম, তখন 10% ব্লাড হলে চলে যাবে। 100 সাপ্লাই 10 হলে কাজ চলে যাবে। যদি হাঁটতে যায় তাহলে হার্টের স্পিড বাড়বে, তখন ওকে 20% চাই। আর যখন দৌড়াবে তখন 30% চাই। তো 70% পর্যন্ত পেশেন্ট দৌড়াতে পারবে। ও ভাববে আমি হার্টের পেশেন্টই না। কিন্তু দেখা গেল ব্লকেজ বাড়ছে, একদিন ব্লকেজের উপরে পর্দাটা ছিঁড়ে গেল। এই পর্দাটা কখন ছিঁড়বে সেটা কেউ বলতে পারে না। এই জন্য হার্ট অ্যাটাকটা আনসার্টেন, কখন ছিঁড়বে। কিন্তু একটা কথা আছে, যদি ব্লকেজ বাড়তে থাকে, ডিপেন্ডিং অন দ্য স্ট্রেংথ অফ দ্য পর্দা, ওটা ছিঁড়বে। কোনো পেশেন্ট আমার কাছে আসছে, স্যার 90% ব্লকেজ, হাঁটতে পারি না, বুকে ব্যথা হয়ে যায়, কিন্তু হার্ট অ্যাটাক এখনো হয়নি। আর কখনো কখনো লোকে ছুটে এসেছে, নেক্সট ডে হার্ট অ্যাটাক হলো। কেন? কারণ কি ওর পর্দা 50-এই ফেটে গিয়েছে। পর্দা ফাটার পরে সেটা এখানে একটা ক্লট আসবে, সেটা 100 তৈরি করবে, 100 হলেই হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, হার্ট অ্যাটাক হলে কষ্ট কি পাবে আপনি ভেবে দেখুন। 100 ব্লক মানে বসে বসে ব্যথা হবে, বসে বসে শ্বাসকষ্ট হবে। যখন পেশেন্ট বলে ছাড়াই তার শ্বাসকষ্ট হবে বা ব্যথা হবে, বা ছাড়াই ওর যদি বুকে ব্যথা হচ্ছে আর ভীষণ বেশি ব্যথা, ইন্টেন্সিটি অফ দ্য ব্যথা খুব বেশি, আর তার সঙ্গে ঘাম হচ্ছে বা মাথা ঘুরে যাচ্ছে বা আনকনসিয়াস হয়ে যাচ্ছে, এটা হলো হার্ট অ্যাটাকের লক্ষণ। আর এটার মানেই হলো 100 ব্লকেজ হয়ে গিয়েছে। আর সেই সময় ডিপেন্ডিং অন হার্টের কতটা অংশ মারা গেল, তার উপরে ডিপেন্ড করবে ও পেশেন্ট মারা যাবে কি মারা যাবে না। আপনাকে একটা কথা বলে দিই, হার্ট অ্যাটাক 3 রকমের হয়। একটা হয় মাইনর অ্যাটাক, একটা হয় মেজর অ্যাটাক, একটা হয় ম্যাসিভ অ্যাটাক। মাইনর অ্যাটাকের মানে হলো একটা ছোট্ট টিউব বা কোনো টিউবের লাস্টের দিকে কোথাও 100 ব্লকেজ হয়েছে, তাহলে মারা যাওয়ার হার্টের অংশটা খুবই কম। তো এটাতে কখনো পেশেন্ট মারা যায় না, হয়তো বুঝতেও পারে না হার্ট অ্যাটাক হয়েছে, এটাকে সাইলেন্ট অ্যাটাকও বলে।
2 নম্বর হার্ট অ্যাটাক হলো এই যে 3টে টিউব তার মুখের ওপর একটা ব্লকেজ হলো আর সেটা 100-এ পরিণত হলো, তাহলে একটা বড় এরিয়া মারা যাবে, এটাকে বলে মেজর অ্যাটাক। এটাতে পেশেন্ট যদি ম্যানেজমেন্ট ভালো পায় বাঁচতে পারে, আর না পেলে মারাও যেতে পারে। একটা হয় ম্যাসিভ অ্যাটাক, যেটা একদম লেফটের মেইন টিউবে যেটা হার্ট অ্যাটাক হয়, সেটাতে পেশেন্ট হাসপাতাল পৌঁছবেও না। তো এরকম 3 রকম হার্ট অ্যাটাক হয় ডিপেন্ডিং অন ওয়্যার ইজ দ্য ব্লকেজ। তো যদি ব্লকেজটা যদি মেইন টিউবে থাকে, একদমই মেইন টিউবে থাকে, তাহলে মারাও যেতে পারে হার্ট অ্যাটাক। ব্লকেজের উপর নির্ভর করে 3 ধরনের হার্ট অ্যাটাক সম্পর্কে আমরা জানলাম, মাইনর অ্যাটাক বা মেজর অ্যাটাক এবং ম্যাসিভ অ্যাটাক, যেটি আমরা সবসময় শুনে থাকি আসলে। এবং অনেক সময় এরকমও আমরা দেখি, আপনি যেটি উল্লেখ করেছেন যে বাড়িতেই তিনি মরে গিয়েছেন, আসলে হাসপাতাল পর্যন্ত তাকে আমরা সময় পাইনি, এবং চমৎকারভাবে আপনি ব্যাখ্যা করেছেন। আমরা একটু জানতে চাইবো যে কারা বেশি ঝুঁকিতে আছেন। আমরা অনেক সময় জানিও না আসলে যে এই ঝুঁকিগুলো কি কি, আমাদের শরীরের অবস্থা বা খাদ্যাভ্যাস ইত্যাদির উপর সবকিছু, পেশা সবকিছু মিলে কারা বেশি ঝুঁকিতে। এটাই মেন কথা। আমরা হার্টের পেশেন্টদেরকে এইটাই দেখেছি, কার্ডিওলজিস্টরা যদি এই ইনফরমেশনটা দিয়ে দেয় সবাইকে, কি দেখো কি করলে তোমার ব্লকেজ বাড়বে, আর বাড়লে এক না একদিন হার্ট অ্যাটাক হবে। তো ব্লকেজ বাড়ছে কেন, তার জন্য একটু অ্যানালিসিস করে দেখা যাক। ব্লকেজে জমে কি জিনিস? জমে ফ্যাট, চর্বি। আর চর্বির দুটো নাম, একটা হলো কোলেস্ট্রল, একটা হলো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড মানে হলো তেল। যে কোনো তেল দিয়ে আপনি রান্না করবেন, সেটা যেমন আপনি যেখানে রান্নাঘরে যেখানে গ্যাসের চুলা রাখা আছে তার পাশের দেওয়ালে হাত দেবেন, দেখবেন চিপচিপ করছে, সেটা তেল জমে যাচ্ছে। সেই সেম তেলটা আপনার হার্টের টিউবের ভেতরে জমে গেলে হার্টের টিউবটা চোক করে যাবে, ব্লকেজ বাড়তে থাকবে। তাহলে আমরা বলি প্রথম তেল ছাড়া রান্না বানাতে হবে। তাই সেটাকে আপনাকে আরও ডিটেল বোঝাবো। নেক্সট হলো নাটস। নাটস যেটা, সেটাতেও ফ্যাট আছে। আপনি ভেবে নিন, আমি যদি চিনে বাদামের তেল দিলাম না আর চিনে বাদাম খাওয়াচ্ছি, তাহলে তো ফ্যাটটা ভেতরে ঢুকলো, তাহলে ওটাও চলবে না। 2 নম্বর হলো অ্যানিমাল ফুড, যেটাতে পাওয়া যায় কোলেস্ট্রল। আপনি মনে রাখবেন তেলে কোলেস্ট্রল নেই। অনেক বড় বড় কোম্পানিরা রেখে 100% কোলেস্ট্রল ফ্রি অয়েল, এটাতে ট্রাইগ্লিসারাইড আছে, তা কোলেস্ট্রল নেই। এটাও একরকম ফ্যাট, এটাও জমে। আর কোলেস্ট্রল হলো কেবল অ্যানিমাল ফুড থেকে। অ্যানিমাল ফুড মানে যত রকম মিট যদি দেখেন, তাহলে রেড মিটে যেটা গরুর মাংস বা ভেড়ার মাংস, এটাতে বেশি কোলেস্ট্রল থাকে। চিকেনে ওর থেকে কম থাকে, ফিশে ওর থেকে কম থাকে, ডিমের কুসুমে প্রচুর থাকে। এই দুটো জিনিস মেনলি ডিপোজিট করে কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড। তো আমরা বলি দুধ থেকে সর তুলে নাও, আর যদি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাও তাহলে যত রকম ননভেজ ফুডকে ওটাকে বর্জন করা উচিত। তাহলে এই দুটো যদি মেন করা যায়, তাহলে আমাদের বাইরে থেকে কোলেস্ট্রল আসা বন্ধ হয়ে যাবে। এখন দেখা যাক এদেরকে হেল্প কে করে। হার্টের অসুখে একটা প্রবলেম আছে, একটা কারণ নেই, 14 রকম কারণ। এই 14টাকেই কন্ট্রোল করতে হবে। তাহলে কি করতে হবে? দুটো তো হলো ফ্যাট যেটা ডিপোজিট করছি। এইবার ফ্যাটকে যারা বেশি হেল্প করে তারা কারা? তারা হলো হাই ব্লাড প্রেশার, হাই সুগার, ওবিসিটি, যারা মোটা, যারা সিগারেট নেয়, যারা টেনশন নেয়। এই যারা আছে তাদের ব্লকেজের স্পিডটা বেড়ে যায়। তাদের ব্লকেজ তো করবে কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড, কিন্তু ব্লকেজ যদি একজনের 60 বছর হার্টের অসুখ ছিল, যদি ব্লাড প্রেশার থাকে তাহলে 55-তে হয়ে যাবে হার্ট অ্যাটাক। যদি ওর সঙ্গে সুগার থাকে তাহলে 85-এ হয়ে যাবে। যা তার সঙ্গে যদি স্মোকিং বা টোব্যাকো নেয় তাহলে 45-এ হয়ে যাবে। মানে এরা স্টিমুলেট করে ব্লকেজের স্পিডটাকে। আর কিছু জিনিস যেটা আমরা নিলে ব্লকেজটাকে রুখতে পারি, সেটা হলো প্রতিদিন হাঁটা, এক্সারসাইজ করা, যোগা। তার সঙ্গে যদি আমরা বেশি করে ফল সবজি খাই, তাতে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার পাওয়া যায়। যদি আমরা মেডিটেশন করি, আমরা স্ট্রেসটাকে কম করতে পারি না। আর যদি বিনা তেলে রান্না করতে পারি, মানে এই এতগুলো মাল্টিপল ফ্যাক্টর মিলে হার্টের অসুখ হয়। এর জন্য পুরো আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে হয়। আমাদের এটাই এম কি প্রতিটা মানুষ যে হার্টের অসুখ হয়েছে বা তার পরিবারের লোকের জানা উচিত এই সব এতগুলো কারণ হলে ব্লকেজ তৈরি হয়। আর যদি ব্লকেজকে রুখতে হবে তাহলে এই সবগুলো কারণকে কন্ট্রোল করতে হবে, সবগুলো কারণকেই কন্ট্রোল করতে হবে। আমি এই বিষয়টিতেই আসতে চাইছিলাম। আপনি প্রথমেই বলেছেন যে কারা বেশি ঝুঁকিতে রয়েছেন। আপনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি, অথবা যারা টেনশন নিচ্ছেন, যারা প্রেশার কন্ট্রোল করতে পারছেন না, সুগার কন্ট্রোল করতে পারছেন না, তাদের ক্ষেত্রে ঝুঁকিটা অবশ্যই বেশি। আপনি বলছিলেন যে কিভাবে প্রতিরোধ করতে হবে। আমরা যদি ভাগ করি যে খাদ্যাভ্যাস বা শরীর চর্চা বা অন্যান্য আরও আনুষঙ্গিক অনেক কিছু, আপনি যেহেতু একজন লাইফস্টাইল বিশেষজ্ঞ হিসেবেও কাজ করছেন, আপনি একটু আমাদেরকে আলাদা আলাদাভাবে যদি বুঝিয়ে বলেন খাবার দাবারের বিষয়টি কি হবে প্রতিরোধের ক্ষেত্রে। প্রথম জিনিস হলো কোলেস্ট্রলের সাপ্লাই বাইরে থেকে বন্ধ হবে। কোলেস্ট্রলের দুটো সোর্স, আপনাকে একটা কথা বলে দিই। একটা হলো খাবার থেকে, সেটা হলো অ্যানিমাল ফুড, আর একটা হলো আমাদের লিভার তৈরি করে।
আমাদের সবার লিভারে কিছু কোলেস্ট্রল তৈরি হয়, সেই কোলেস্ট্রলটা যদি রক্তর ভেতরে বেশি আসে তাহলে বেশি হার্ট অ্যাটাকের চান্স আছে। আর জেনেটিক যাদের কেস, যাদের পরিবারে দেখা গেল একাধিক লোকের হার্টের অসুখ হয়ে আছে, তাদের লিভার ডবল তৈরি করছে কোলেস্ট্রল। ইন সাচ কেস আমরা ওষুধ দিয়ে ওটাকে কম করে দিই। অ্যাজ এ লাইফস্টাইল এক্সপার্ট আমার মনে হয় ওষুধেরও রোল আছে। আমরা লাইফস্টাইল আর ওষুধ থেকে কন্ট্রোল করতে চাই, কিন্তু আমরা চাই না বাইপাস বা এনজিওপ্লাস্টি করা যাক। কিন্তু এই দুটোকে যদি কন্ট্রোল করতে পারেন, কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসাইড, তার কোলেস্ট্রলের জন্য খাবারে অ্যানিমাল ফুড বাদ দিতে হবে, দুধ থেকে সর তুলে নিতে হবে, আর ওষুধের দরকার হলে ওষুধ নিতে হবে। 2 নম্বর হলো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসাইড হলো তৈল, বিনা তেলে রান্নাটা হবে। আর সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই, এটা একটা নতুন কনসেপ্ট। দেখুন, তেলের কোনো টেস্ট নেই। আপনি তেলে একটা আঙুল দিয়ে জিভে দেখবেন কোনো টেস্ট নেই, তাহলে কেন ডালা হয়? একজন ভদ্রমহিলাকে আমি বললাম, এই দেখুন তেল আর এ হলো সবজি, আপনি বানান, আমি মশলার ডাব্বাটা রাখবো। বলে তাহলে কি করে টেস্ট হবে? আমি বললাম কেন, তেল থেকে টেস্ট হবে না? বলে না, তেলের কোনো টেস্ট নেই। তাহলে আপনি দিচ্ছেন কেন তেলটা? বলছে মশলাটাকে তেল দিয়ে ভাজতে হয়। আমি বললাম আচ্ছা, মশলাটা কোন মশলাটাকে ভাজবেন? বলে দেখুন, নুনটাকে ভাজতে হয় না, লবণটাকে, আর লঙ্কাটাকেও ভাজতে হয় না, ভাজতে হয় হলুদ, জিরে আর ধনে, আর তার সঙ্গে ধরে নিন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আমরা এগুলোকে পানি থেকে ভেজে দিই। আর এই যে কুকিংয়ের মেথড, এটা খুব সিম্পল। 1 মিনিট লাগবে যদি আমি বোঝাতে চাই। একটা কড়াই গরম হয়ে গেল, প্রথমে ওরা তেল দেয়, আমরা তেল দিতে বনা করি। আমরা বলি পুরো জিরেটা দিয়ে, জিরেটা আস্ত জিরেকে ভেজে নাও, তার উপরে আপনি পেঁয়াজটা ঢেলে দিন। পেঁয়াজটা ভাজতে থাকলো, যখন পানির দরকার হলো একটু একটু করে পানি দিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকলো, পুড়তে দিলেন না। যখন পেঁয়াজ ভাজা হয়ে গেল, পেঁয়াজটাকে এক জায়গায় রেখে তার উপরে ডালতে হবে যত রকম মশলা। যদি কড়াইয়ে ডালবেন পুড়ে যাবে, তাহলে ওর ওপরে আপনি হলুদ দিলেন, লঙ্কা দিলেন, লবণ দিলেন, তারপরে ধনে পাউডার, তারপরে এলাচ, যত রকম দিতে পারেন সবগুলো দিন, আর ওটাই পানি দিয়ে ভাজতে থাকুন। 2-3 মিনিট পরে আপনি টমেটো দিন, আর টমেটোর পুরো জলটা শেষ করে দিন। এখন যে গ্রেভিটা পাবেন সেটাতে প্রতিটা মশলা আছে, ভাজতে থাকুন। যেই হলুদের টেস্টটা চেঞ্জ হয়ে গেল, এখন আপনার মশলা তৈরি, ওতে পানি দিন, একটু বয়েল করে নিন, এতে যে সবজি দেবেন তাই হবে, ডাল দেবেন হবে। মানে বিনা তেলের রান্নাটা করতেই হবে। আর তার সঙ্গে প্রচুর পরিমাণে স্যালাড, আর প্রচুর পরিমাণে সবজি আর ফল, এগুলো যদি কেউ করে, খাবার দিক থেকে ব্যাপারটা হয়ে গেল কাজ। আচ্ছা, আপনার কাছে আমরা খুব স্পষ্টভাবেই শুনলাম যে খাবার দাবার কিভাবে মেনটেন করতে হয়, এবং আপনি নতুন একটি কথা বলেছেন সকলের জন্যই উপযোগী, সেটি হচ্ছে যে বিনা তেলে বা তেল একদম কম দিয়ে রান্নার অভ্যাস কিভাবে করতে হয়। আসলে তেলই যেহেতু আমাদের অনেক ক্ষতি করছে, আমরা শরীরচর্চা এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে শুনবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, হেলথ ফর অল অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করছি হৃদরোগ থেকে প্রতিরোধের উপায়, এই বিষয়টি নিয়ে। এখন ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে আবারও আমরা ফিরছি, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ফর অল অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়, এবং সেই সাথে আমরা আলোচনা করছি হৃদরোগজনিত সমস্যায় অপারেশনবিহীন চিকিৎসা, এই বিষয়টি নিয়েও। আমাদের সাথে রয়েছেন ডক্টর বিমল সাজের, হৃদরোগ এবং লাইফস্টাইল বিশেষজ্ঞ। আমরা বিরতির পূর্বে আপনার কাছে শুনছিলাম যে খাদ্যাভ্যাসের মাধ্যমে কিভাবে হৃদরোগজনিত সমস্যা থেকে আমরা প্রতিরোধ করতে পারি বা মুক্তি পেতে পারি। আমরা একটু জানতে চাইব যে শরীর চর্চা কিভাবে আমাদেরকে সাহায্য করে, এবং শরীর চর্চা কোন পদ্ধতিতে করা উচিত। একজন লাইফস্টাইল বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত কি? দেখুন, হার্টের পেশেন্টের আমরা একটা কথা বলেছিলাম, খাবারে চেঞ্জ আনতে হবে। সেকেন্ড হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর কন্ট্রোল অফ ব্লাড প্রেশার অ্যান্ড সুগার। যদি ব্লাড প্রেশার আর সুগারকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, আমরা ডেফিনেটলি, যদি কন্ট্রোল না হয় আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতেই পারি, কিন্তু তার সঙ্গে আমরা চাই পেশেন্ট প্রতিদিন হাঁটুক। খালি পেটে হাঁটা উচিত, মিনিমাম 35 মিনিট। স্পিড ওর উপরে ডিপেন্ড করবে ওর কন্ডিশন কত খারাপ আছে। কিন্তু ধীরে ধীরে হাঁটতে হবে প্রথম, আর টাইমটা ধীরে ধীরে বাড়াতে হবে। 35 মিনিট হাঁটা চাই। তার সঙ্গে যোগা এক্সারসাইজ যেটা হয় সেটা খুবই ইজি। আমাদের ডেইলি যোগা ফর হার্ট বলে ইউটিউবে ভিডিও আছে, কিভাবে যোগা করা যেতে পারে। 8 মিনিটের 3টে ভিডিও, সেটা করা যেতে পারে। আর তার সঙ্গে আমরা চাই তারা মেডিটেশনটা করুন, যেটা খুবই দরকার। তার সঙ্গে স্ট্রেসটাকে কম করা, স্ট্রেস কম করার জন্য হাঁটাটাও কাজ করে, যোগাটাও কাজ করে, আর মেডিটেশনটাও কাজ করে। তো এইগুলো যদি সবগুলো একসঙ্গে কম্বাইন করে দেওয়া যায়, আর তার সঙ্গে তাদেরকে অ্যাসিওর করতে হবে 4টা প্যারামিটার কন্ট্রোলে থাকা উচিত। কোলেস্ট্রল 130-এর কম রাখা উচিত, ট্রাইগ্লিসারাইড 100 থেকে কম ব্লাডে থাকবে,
আর ব্লাড সুগারটা 6.5 HbA1c রাখা হবে, আর ব্লাড প্রেশারটা হবে 120/80। যদি এই কন্ট্রোলগুলো ভালো করে আনতে পারেন তাহলে ব্লকেজ কখনো বাড়বে না। আর ব্লকেজ না বাড়াকে আমরা বলি প্রিভেনশন। আর যদি তার সঙ্গে বিনা তেলের রান্না হয় আর অ্যানিমাল ফুড বাদ দেয় তাহলে ব্লকেজটা রিভার্স করতে লাগে। আর যদি ব্লকেজ রিভার্স হয় তাহলে কোনো রকম অপারেশন বা কোনো রকম হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে না। তাহলে অপারেশনও করতে হবে না, হার্ট অ্যাটাকও হবে না। আর ব্লকেজ যদি কমে যায় তাহলে পর্দার টানটা কম পড়ে যাবে, তাহলে হার্ট অ্যাটাক কখনো হবে না। অবশ্যই যে পদ্ধতিগুলো আপনি বললেন এবং যে 4টি প্যারামিটারের কথা আপনি বললেন সেগুলি যদি আমরা সঠিক রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের অপারেশন করার প্রয়োজনীয়তাই কখনো অনুভূত হবে না এবং তার আগেই আমাদের ব্যবস্থাপনাগুলো নিতে হবে। আপনারা একজন হৃদরোগ রোগী যখন আপনার কাছে আসেন তখন আপনি তাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেন বা কী ধরনের ল্যাবরেটরি টেস্ট করতে থাকেন এবং সেই অনুযায়ী তাকে কিভাবে পরামর্শ দেন একটু যদি বলেন। দেখুন, আমাদের বাংলাদেশে ক্লিনিক আছে সাউল বলে, আর এটা ইন্ডিয়াতে আমাদের 134টা ব্রাঞ্চ আছে। বাংলাদেশে আমাদের ঢাকাতে, চিটাগাঁওয়ে আর সিলেটে আমাদের ব্রাঞ্চ আছে। আমাদের ওখানে আমাদের কাছে পেশেন্ট এলে প্রথম কাজ আমরা করি ওকে অ্যাক্সেস করি কি হার্টের অসুখ আছে কিনা। যদিও বলছে আমার হাঁটতে গিয়ে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে ব্লকেজ নিশ্চয়ই হবে। আমরা ডিপেন্ড করি সিটি অ্যাঞ্জিওগ্রাফি। আগেকার জামানাতে হতো তার ঢুকিয়ে অ্যাডমিট করে চেক করতে হতো, এটা ক্রুড মেথড ছিল। এখন ইজি হয়ে গিয়েছে, আপনি যান এক্সরে করে 1 মিনিট আপনাকে কোন টিউবে কত ব্লকেজ বলে দেবে। এই মেশিনটা এখন লেটেস্ট এসেছে পুরো ওয়ার্ল্ডে, মেডিকেল ওয়ার্ল্ডে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট টেস্ট। 1 মিনিটের মধ্যে আপনার হার্টের ভেতরে ব্লকেজ ধরা পড়ে যায়, কোন টিউবে কত, 10 ব্লকেজ না 50 ব্লকেজ না 80 ব্লকেজ, পুরোটা বোঝা যায়। এই টেস্টটা এখন ওয়াইডলি অ্যাভেলেবেল বাংলাদেশে, ঢাকাতে কমসে কম 20 জায়গায় এই টেস্টটা হয়। এই টেস্টটা করে নিলে আমরা ব্লকেজ কত আছে সেটা আন্দাজে বুঝে যাই। কখনো কখনো লোকে ভাবে ওই তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করলে বেশি ভালো বোঝা যায়, এরকম কিচ্ছু নেই। আপনি যদি তারের অ্যাঞ্জিওগ্রাফির ব্লকেজগুলো দেখবেন 70, 80, 90 লেখা আছে। দিজ আর অল রাউন্ডেড অফ ফিগার্স। তার মানে কি এটা অ্যাকুরেট হতেই পারে না। অ্যাকুরেট হতো তাহলে 72.5, 81.9 লিখতো। 70, 80, 90 লিখছে, তার মানে ইটস অল রাউন্ডেড অফ। তার মানে অ্যাকুরেসি হিসাবে দুটোই বরাবর। তো এই টেস্টটা আজকাল সব থেকে ভালো এসছে। অ্যান্ড অবভিয়াসলি উই ওয়ান্ট লিপিড প্রোফাইল, সুগার, আর এই দুটো যদি ভালো থাকে বা খারাপ থাকে তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিই। তাহলে আমরা ওষুধও দিই হার্টের অসুখের, তার সঙ্গে আমরা আবার খাবার দাবার পুরোটা চেঞ্জ করি। আর তারপরে যদি কেউ অ্যাডভান্স পেশেন্ট হয়, যার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে বা একদম বেশি ব্লকেজ আছে, তাদেরকে আমরা দুরকম আরও ট্রিটমেন্ট দিই। একটা হলো ন্যাচুরাল বাইপাস আর একটা হলো সাউল ডিটক্স থেরাপি। ন্যাচুরাল বাইপাস কি হলো, আমাদের হার্টে যেমন আমাদের বডিতে 2টো কিডনি আছে, একটা কিডনি এক্সট্রা দিয়েছে। আমাদের চোখ 2টো আছে, একটা এক্সট্রা, একটাতেই কাজ হয়ে যেতে পারো, 2টো দেওয়া হয়েছে। সেরকম হার্টেও ইম্পর্টেন্ট অর্গান 2টো সাপ্লাই দেওয়া হয়েছে, একটা চলছে, একটা বন্ধ পড়ে আছে, ডরমেন্ট আছে। এই ডরমেন্ট টিউবগুলোকে বলা হয় ন্যাচুরাল ক্যাপিলারিজ অ্যান্ড কোল্যাটারালস। এটা আমাদের বন্ধ কেন থাকে জানেন? আমরা দৌড়াই না। 1000 বছর আগে আমরা যখন জঙ্গলে থাকতাম, জানোয়ার আমাকে মারতে হতো, বাঁচার একটা উপায় ছিল দৌড়াও। দৌড়াতে দৌড়াতে ওই টিউবগুলো খুলে যেত, আমাদের ক্যাপাসিটি ডবল হয়ে যেত। এখন স্পোর্টসম্যানকে দৌড়াতে হয়, ওকে বলা হয় 10 চক্কর মারো গ্রাউন্ডে, তবে নামবে। কেন? ওই এক্সট্রা টিউবগুলো খোলার জন্য। ওই এক্সট্রা টিউব কাজ করলে ও স্পোর্টসম্যানের ক্যাপাসিটি ডবল হয়ে যায়। এখন হার্টের পেশেন্টকে আমরা দৌড়াতে দিতে পারবো না, আর সে দৌড়াচ্ছে না বলে ওর টিউবগুলো বন্ধ পড়ে আছে। তো একটা মেশিন তৈরি করা হয়েছে, এটা US FDA অ্যাপ্রুভ মেশিন, যেটাকে বলা হয় ECP মেশিন। এটা থেকে কি হয়, হার্টে হাজার হাজার টিউব খুলে দেওয়া হয়। এটা কি করে, পায়ে জ্যাকেট লাগানো হয়, ECG কম্পিউটারকে ফিড করা হয়, আর যখন ডায়াস্টোলে ব্লাড হার্টের দিকে যাচ্ছে ফেরত, সিস্টোলে হার্ট পাঠায় ব্লাড, আর যখন ডায়াস্টোলে ব্লাডটা ফেরত যায় তখন পাটাকে স্কুইজ করে মাসেলসের সব ব্লাডগুলো হার্টে পাঠানো হয়, আর তাতে হার্টে প্রচুর টিউব খুলে যায়। এরকম 1-1 ঘন্টা করে 40 ঘন্টা ট্রিটমেন্ট হয়, বডি কাটতে হবে না। আর ওর থেকে এত টিউব তৈরি হয়ে যায় কি এটা ন্যাচুরাল বাইপাস হয়। আর একটা ওষুধ দেওয়া হয় যেটা আমরা স্যালাইনে দিই, সেটা থেকে ব্লকেজও কম হতে থাকে। এমনি লাইফস্টাইল থেকে ব্লকেজ কম হয়, ওটা ফ্যাসিলিটেট করে, স্পিড আপ করে ব্লকেজের রিভার্সালটাকে। তো যদি ব্লকেজ রিভার্স হয় তাহলে ওই পেশেন্টের বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করার কোনো দরকার পড়ে না। এরকম প্রচুর পেশেন্ট আমাদের আগে ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করাতেন। তার মধ্যে একজন ডক্টর কবি মোহন রইয়ান, উনি আমাকে ওখান থেকে কনভিন্স করে বাংলাদেশে এনেছেন। আর বাংলাদেশে এরকম 19টা আমরা সেমিনার করেছি, যেখানে হার্টের পেশেন্টদেরকে আমরা এডুকেট করি কিভাবে ওরা হার্টের অসুখটাকে সারাতে পারে, কিভাবে ওরা রিভার্স করতে পারে হার্টের অসুখটা।
আপনার কাছে আমরা ন্যাচারাল বাইপাস পদ্ধতি সম্পর্কে শুনলাম এবং আপনি যেটি বলছেন যে আমরা আগের দিনে যদি ফিরে যাই যেখানে আমাদের শারীরিক পরিশ্রমটা বেশি হতো তাহলে অবশ্যই আমাদের হার্টের কন্ডিশন এখনকার তুলনায় স্বাভাবিকভাবে সকলেরই ভালো থাকতো। তার মানে এই কথা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই শরীর চর্চা এর গুরুত্ব কতটুকু। আপনি আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছেন বা যারা ছোট বাচ্চা রয়েছেন, শিশু রয়েছেন, তাদের উদ্দেশ্যে ছোটবেলা থেকেই এই হৃদরোগ প্রতিরোধের উপায় সম্পর্কে বা তাদের শরীরচর্চা সম্পর্কে যদি কিছু পরামর্শ দিতে চান। দেখুন, আজকাল দেখা যাচ্ছে ছেলেদের বাচ্চাদের টাইম নেই, এত পড়াশুনোর প্রেশার দিয়ে রেখেছে, ওদের কাছে টাইম নেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার। সেটা একটা কম্পালসারি রাখা উচিত, ভাই 1 ঘন্টা তোমাকে স্পোর্টস বা এ ধরনের কিছু করতেই হবে, আর ওটা হেলথের জন্য ভালো, এটা ওদেরকে মাথাতে ঢোকাতে হবে। খাবারের মধ্যে ফল আর সবজি বেশি করে খাওয়া উচিত, এটাও বোঝাতে হবে, এতে ফাইবার আছে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর যতটা হয় মিট বা ফ্যাট জাতীয় জিনিসকে অ্যাভয়েড করা উচিত। আর তার সঙ্গে ওদেরকে শেখানো উচিত কি যোগা করো, বডির ওপরে ইম্পর্টেন্স বোঝা যায়। এটা যদি ছেলেরা করতে থাকে, হ্যাঁ আরেকটা জিনিস, বাচ্চাদেরও ব্লাড টেস্ট করে আমরা জানতে পারি ওরা জেনেটিক কেস কিনা। আচ্ছা, যদি বাচ্চাদের আপনি লিপিড প্রোফাইল করাচ্ছেন, কোনো রকম ব্লাড নিলেন কখনো কোনো টেস্টের জন্য, সঙ্গে লিপিড প্রোফাইল করিয়ে নিলেন, দেখলেন ওদের যদি কোলেস্ট্রল বেশি, ট্রাইগ্লিসাইড বেশি, তাহলে ওরা ফিউচারে হার্টের পেশেন্টের ক্যান্ডিডেট। জি, তাহলে সেটাকেও কন্ট্রোল করতে হবে, ওদেরকে একটু বেশি এফোর্ট করতে হবে। সো দিজ আর থিংস, যারা আজকাল দেখেছেন আপনি 20 বছর, 25 বছর, 30 বছরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, তার কারণই ওরা লাইফস্টাইলটাকে খুব বেশিভাবে খারাপ করে ফেলেছে। টেনশনও প্রচুর, এক্সারসাইজের কোনো সময় নেই, আর তার সঙ্গে খাবার খাচ্ছে, প্রচুর গরিষ্ঠ খাবার খাচ্ছে, হার্ট অ্যাটাক হবার পুরো চান্স থাকে। তারপরে স্মোক অনেকজন শুরু করে দেয়। সো নাও ইউ উইল সি দ্য নাম্বার অফ হার্ট পেশেন্টস আর গোয়িং টুয়ার্ডস ইয়াং সাইড। 70 বছর 60 বছরের পরে হার্টের অসুখ তো আজকাল দেখছেন 25-30-এ হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তো হার্টের অসুখটা 100% এটাকে রোকা যেতে পারে, এটাকে রিভার্স করা যেতে পারে। এর জন্য আমরা দেখেছি হার্টের হাসপাতালদেরকে এডুকেট করা উচিত, হার্টের ডাক্তারদের হার্টের পেশেন্টদের এডুকেশন করা উচিত। এটা হয়ে উঠছে না, যে কোনো কারণেও হতে পারে তাদের একটা প্রবণতা থাকে কি হার্টের হাসপাতালে কি আমরা বাইপাস করি, আমরা রিং পরাই, এটা আমরা চাই না। আমরা চাই ওরা লাইফস্টাইলটা ঠিক করে যদি ঠিক থাকতে পারে তাহলে অপারেশনের কোনো দরকারই পড়বে না। নিশ্চয়ই। আরেকটি বিষয় জানতে চাইব, যিনি একবার হার্ট অ্যাটাক করেছেন, তার অপারেশন হয়েছে অথবা বিভিন্ন ধরনের ইনভ্যাসিভ বা নন ইনভ্যাসিভ ট্রিটমেন্টের মাধ্যমে তিনি সুস্থ হয়েছেন, তার জন্য বাকি জীবনে কিভাবে চলতে হবে যিনি হার্ট অ্যাটাক করেছেন তার পরবর্তী সময়? দেখুন, একটা কথা মনে রাখবেন, এই ব্লকেজটা তৈরি হতে 20, 30, 40 বছর লাগে। জি, ব্লকেজ আমাদের বাচ্চাদের শুরু হয় না, বাচ্চারা যখন গ্রো করে 20 বছর পর্যন্ত ওরা হাইটটা গ্রো করে, ফ্যাট যা খেলো হাইটে লেগে গেল। 20 বছর পরে যখন হাইটটা বাড়া বন্ধ হয়ে গেল তখন ওই ব্লকেজ শুরু হয়। এখন 60 বছরে কারো হার্টের অসুখ হলো, তারা 40 বছর লেগেছে ব্লকেজ তৈরি করতে। এই জিনিসটা ওরা যদি হার্ট অ্যাটাক মধ্যেখানে করে ফেললো, আর আমরা একটা নতুন টিউব লাগিয়ে দিলাম, বাইপাস করে দিলাম, এখন বাইপাসের পরে যদি ওই ফ্যাটটাকে জমাতে থাকে তাহলে আবার ব্লক হবে, আর ওই বাইপাসের টিউবটা এখন 40 বছর নেবে না, কারণ কি এটা ডুপ্লিকেট টিউব, অরিজিনাল টিউব নয়, এটা হার্টের জন্য তৈরি হয়নি। ওই টিউবটা 2, 4, 5 বছরে বন্ধ হয়ে যায়। আর রিংটা তো একটা ফরেন বডি, ওটাও আমরা দেখেছি টেম্পোরারি কাজ করে, কিছুদিন পরে রিংটাতে আবার ব্লকেজ হয়ে যায়, কারণ কি রিং ইজ আ ফরেন বডি। আমরা বলি নেচারের সঙ্গে যত কম খোঁচাখুচি করবে, কাটাছেড়া করবে তত ভালো। আপনি একটা কথা ভেবে দেখুন, একটা ফলকে আমি কেটে দিলাম মধ্যেখান থেকে, আপনি কখনো জোড়তে পারবেন না। একটা মোবাইলের সব পার্টস খুলে আবার জোড়ে দিন, কাজ হয়ে যাবে। মানে নেচারের একটা ফুল ভেঙে দিন, আপনি ফেরত লাগাতে পারবেন না। একটা ডালিম নেবেন, তার সব দানাগুলো খুলে দিন আর কাউকে বলে এটাকে রিপ্যাক করে দাও, নেচারকে কখনো আপনি ভরতে পারবেন না। তো আমরা এটা দেখেছি যারা বাইপাস করে নেয়, অ্যাঞ্জিওপ্লাস্টি বা রিং লাগিয়ে দেয়, তাদের আবার সেই রিব্লকেজ আছে। তখন আমরা এটাই করতে বলি, আমরা বলি ঠিক আছে, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, ইউ হ্যাভ ডান ইউর জব। ওটা হয়তো এমার্জেন্সি হিসাবে লাগিয়ে দিয়েছিল, কিন্তু ওই এমার্জেন্সিটা যদি ওই পেশেন্ট তখন এমার্জেন্সিতে নেই বা 70, 80, 90 ব্লকেজ আছে, ওটাকে রিভার্স করলেই আপনার বাইপাসের দরকারই হবে না। আর যদি বাইপাস অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গিয়েছে, still they have to follow this lifestyle so that they don't get another reblockage. জি, আমরা আরেকটু জানতে চাইবো যে আপনাদের কার্যক্রম সম্পর্কে, অর্থাৎ আপনারা কিভাবে লাইফস্টাইল সম্পর্কে কাউন্সেলিং করছেন বা কিভাবে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, খুব সংক্ষেপে যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। আমরা এখন একটা কাজ করি কি, প্রতিটা মানুষের কাছে গিয়ে আমরা শেখাতে চাই হার্টের অসুখটা কি। জি, আর এর জন্য একটা ব্যাপক একটা করা হচ্ছে, আমরা সেমিনার করি
প্রতিটা জায়গায় বাংলাদেশের এক একটা জায়গায় গিয়ে আমরা সেমিনার করি, সেখানে হার্টের পেশেন্টদেরকে বা যাদের হার্টের অসুখ হয়নি তাদেরকে এডুকেট করা হয় কি দেখুন এটা কোলেস্ট্রল, এটা ট্রাইগ্লিসাইড, এভাবে ব্লকেজ তৈরি হয়, এতটা হাঁটা উচিত, এতটা এক্সারসাইজ করা উচিত। নাও দিস ইজ ডুইং ওয়ান্ডারফুল। ফিনল্যান্ড বলে একটা কান্ট্রি আছে, সেখানে ওরা ঘরে ঘরে গিয়ে এডুকেট করলো, অ্যান্ড ফিনল্যান্ডে 85% হার্ট অ্যাটাক কমে গেছিলো। তার মানে 85% হার্টের হাসপাতালে দরকারই নাই। তো এটাও আমরা বাংলাদেশে বা ইন্ডিয়াতে করছি। ইন্ডিয়াতে আমাদের 770টা ডিস্ট্রিক্ট আছে, প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এরকম এডুকেশন করতে চাই। সো ইট ক্যান বি ডান, ইমেন্স রেজাল্ট আসতে পারে, এর থেকে কত লোক বাঁচতে পারে সেটা আপনি ভাবতে পারবেন। যে হার্ট অ্যাটাকে 3 জনের মধ্যে 1 জন মারা যাচ্ছে, সেটাকে যদি বাঁচিয়ে দিই তাহলে 1/3 পপুলেশন বেঁচে গেল হার্ট অ্যাটাক থেকে। So it's a great job which is required. We need lot of volunteers. We want the cardiologists to think our way. We want প্রতিটা ডাক্তার প্রতিটা পেশেন্টকে বোঝায় হার্টের অসুখটা সেলফ মেড অসুখ, এটা আল্লাহর দেওয়া নেই, এটা কেউ দেয়নি আপনাকে, আমরা নিজেরা তৈরি করেছি। এটাকে যদি প্রিভেন্ট করা যায় বেস্ট, আর যদি হয়ে গিয়েছে এটাকে রিভার্স করা উচিত। আর তার জন্য সাওয়াল হার্ট সেন্টার সবসময় আছে, যারও হার্টের এরকম অসুখ আছে they can always contact us through our website, through our address. জনসাধারণকে উদ্বুদ্ধ করবার জন্য আপনারা যে সকল সেমিনার বা সায়েন্টিফিক সেমিনার করছেন সেই সম্পর্কে যদি একটু সংক্ষেপে তথ্য দিতেন। আমরা এরকম সেমিনার একটা ম্যাসিভ সেমিনার করি প্রতি কিছু মাসের মধ্যে, আর এই 19তম সেমিনার আমি 31 মেতে করলাম। সেই সেমিনারের জন্যই আমি এখানে ঢাকাতে এসেছিলাম। ওই সেমিনারে 700 পেশেন্ট এসেছিল, যাদেরকে আমরা শিখিয়েছি কিভাবে হার্টের অসুখ হয়, কিভাবে এটাকে, এটা পুরো দিনব্যাপী সেমিনার থাকে। তাতে আমরা কুকিংয়ের ক্লাসও করি, তাতে আমরা যোগার ক্লাস করি, তাদের খাবার খাওয়াই বিনা তেলে, তারা বুঝতে পারে হ্যাঁ টেস্টে কোনো ফরক নেই। আর এরকমভাবে ওদেরকে এডুকেট করে দিই কি তারা আগের থেকে ঠিক হয়ে যাক। আর তারপরে আমরা তাদেরকে অফার করি আমাদের যে ঢাকা বা চিটাগাং বা সিলেটে সেন্টার আছে, সেখানে গিয়ে তারা ওষুধটাকে ফিক্স করে নিতে পারে ফ্রি অফ কস্ট। যাদের ওষুধের দরকার আছে, ভেবে নিচ্ছে ওদের কোলেস্ট্রল বেশি আছে জেনেটিক কারণে, ওদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, সুগার কন্ট্রোল হচ্ছে না, বা অ্যানজাইনা কন্ট্রোল হচ্ছে না, সেটা আমরা ওষুধ থেকে কন্ট্রোল করে দিই। তো আমরা সেমিনারকে পরে আমরা বলি আমাদের এখানে এসে ফ্রি আপনি একটা ওষুধের সেটিংও করে নিতে পারেন। নাও এইগুলো সেমিনার করলে কি হয়, একটা ওয়াইড গ্রুপকে একসঙ্গে ট্রিটমেন্ট করতে পারে। আপনি ধরে নিন 500 জনের 700 জনের একসঙ্গে বাইপাস হয়ে গেল বা একসঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেল, আর এই সেমিনারের কস্ট একদম নেগলিজেবল, কেবল খাবারের কস্টই রাখা হচ্ছে। তো এটা একটা আমাদের, এটা কি নিয়মিত বেসিসেই হচ্ছে? এরকম নিয়মিত হয়, আমরা প্রতি কিছু মাসের মধ্যে একটা এরকম একটা সেমিনার করে থাকি। আর এটা ফিউচারে হতে থাকবে। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম আমরা করেছিলাম, পুরো অডিটোরিয়াম ভরে পেশেন্ট ছিল সেখানে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের কার্যক্রম সম্পর্কে আমরা জেনেছি এবং প্রথম থেকেই আজকে হৃদরোগজনিত সমস্যা সম্পর্কে আমরা জেনেছি, কিভাবে আসলে হার্ট অ্যাটাক ডেভেলপ করে। আমরা এটি বুঝতে পেরেছি যে একদিনেই আসলে কারো চর্বি পুরোপুরি জমে যায় না, এবং একদিনেই কেউ হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়ে যান না, এবং একদিনেই 100% ব্লক কারো হয়ে যায় না, যে কারণে তিনি ম্যাসিভ বা মেজর হার্ট অ্যাটাক করতে পারেন। সেই বিষয়গুলো আপনি বলেছেন, এবং কিভাবে আমাদের লাইফস্টাইল মেনটেন করতে হবে, বিশেষ করে খাবার দাবারের বিষয়টি এবং শারীরিক চর্চার বিষয়টি আপনি উল্লেখ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকের বিশেষ অনুষ্ঠান হেলথ ফর অল আমরা আলোচনা করেছি হৃদরোগজনিত সমস্যা থেকে মুক্তি পাবার উপায়। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে এই হৃদরোগ একদিনে তৈরি হয় না, এবং আমরা নিজেরা চাইলেই আমাদের প্রতিদিনের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ বা হার্ট অ্যাটাক থেকে নিজেকে প্রতিরোধ করতে পারি। আমরা এই বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে যেমন শুনেছি, তেমনি মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা শুনছি, কিন্তু আমাদের খাবার দাবার এবং শরীর চর্চা বা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো হৃদরোগ তৈরি করে, সেই বিষয়গুলো থেকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলেই আমরা হার্ট অ্যাটাক থেকে মুক্তি পেতে পারবো। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।